নমস্কার। বেশ কিছু সময় পরে আবার ভিডিও আপলোড করছি। ইচ্ছা ছিল যে মাসে অন্তত ৩টে থেকে ৪টে ভিডিও আপলোড করব, কিন্তু এই যে পেঙ্গুইন থেকে যে বইটা বেরোচ্ছে সেটা ফাইনালাইজ করার চক্করে পড়ে আর সেটা হয়ে ওঠেনি। তো যাই হোক, সেই বই চলে গেছে প্রিন্টিংয়ে। অক্টোবর মাসের মাঝামাঝি সেটা বাজারে চলে আসবে, আপনাদের হাতে চলে আসবে। যারা অলরেডি প্রি অর্ডার করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর যারা বাংলা বই, কননরামের বাংলার কথা বারবার জিজ্ঞেস করছেন, তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অপরাধী, আমার জন্যই দেরি হয়েছে, কেননা এই বইটা আগে শেষ করা প্রয়োজন ছিল। কিন্তু সেই বইটার বাংলা বইটার কাজও প্রায় শেষ হয়ে গেছে, একদম শেষ পর্যায়ে, এবং খুব অল্প সময়ের মধ্যে, কয়েকদিনের মধ্যে এটা ফাইনাল প্রোডাকশন স্টেজে চলে যাবে। আর কবে প্রিন্ট হয়ে কবে হাতে আসবে সেটাও খুব একটা দেরি হবে না। আমি সেই ডেটটা কয়েক সপ্তাহের মধ্যে আমি সেটা অ্যানাউন্স করে দেবো। আজকে যে কারণে ভিডিওটা করছি, যে পুরোনো খবরের কাগজ ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে একটা খবর চোখে পড়লো, যে খবরটা আমার আগে কখনো জানা ছিল না। আপনারা যারা রমেশচন্দ্র মজুমদারের বই পড়েছেন, স্বাধীনতা সংগ্রামের উপরে যে 3টে খণ্ড রয়েছে, সেই বইগুলো যারা পড়েছেন তারা জানেন যে স্বাধীনতার পরে পরেই নেহরু সরকার যখন একটা কমিটি গঠন করে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস লেখার জন্য, ডক্টর রমেশচন্দ্র মজুমদার সেই কমিটির দায়িত্বে ছিলেন। কিন্তু তিনি যেহেতু সুভাষচন্দ্রের কার্যকলাপের উপরে বেশি জোর দেন এবং শুধু যে গান্ধীবাদের জন্য ভারতের স্বাধীনতা এসেছে সেই কথাটা স্বীকার করতে রাজি হননি, তাকে সরিয়ে দেওয়া হয় এবং নিজের উদ্যোগে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা লেখেন। তো এখান থেকে আমরা জানি যে প্রথম থেকে যে গান্ধীবাদী কংগ্রেস, তাদের যে অগান্ধীবাদী, নন গান্ধিয়ান যে মুভমেন্ট ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের, তাদের প্রতি একটা বিতৃষ্ণা বরাবরই রয়েছে। ঠিক কতটা গভীর সেই বিতৃষ্ণা সেটা বুঝতে গেলে ছোট ছোট ঘটনাগুলোকে দেখতে হবে। যেমনি রমেশচন্দ্র মজুমদারকে সরিয়ে দেওয়ার ঘটনাটা এটা একটা উদাহরণ। আমার এই চ্যানেলেই একটা পুরনো ভিডিও রয়েছে যেখানে আমি দেখিয়েছিলাম যে সুভাষচন্দ্রের জন্মদিনে অল ইন্ডিয়া রেডিওর প্রোগ্রাম কিভাবে সর্দার প্যাটেল বারবার আটকানোর চেষ্টা করেছিলেন। সেখানে কানন দেবীর মতো শিল্পীরা এগিয়ে এসে স্ট্রাইক করার হুমকি দিয়েছিলেন, তার ফলে সর্দার প্যাটেলকে মেনে নিতে হয়। তো আপনারা সময় পেলে সেই ভিডিওটা দেখবেন। আমি এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিলাম, তো ছবিটা দিয়ে দিলাম থাম্বনেলের, আপনারা যাতে খুঁজে পান। এই টুকরো টুকরো ঘটনাগুলো আমাদের জানা আছে। আমার আজকের যে ঘটনাটা নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলতে এসেছি সেইটা আমার জানা ছিল না। মূল বক্তব্য শুরু করার আগে আমি একটা পুরনো কথা রিপিট করে নিই, কারণ এটা বলা হয় সোশ্যাল মিডিয়ার নিয়ম যে পরিষ্কার করে সাপোর্ট না চাইলে সাপোর্ট পাওয়া যায় না। ফলে আপনারা জানেন যে আপনাদের সাপোর্টের ওপরেই আমাদের কাজ চলে এবং তাছাড়া সম্ভব নয়। সেটা বারবার বলে এসেছি, বারবার আমি বলেও যাই, আজকেও রিপিট করছি। ফলে আপনাদের জন্য দেওয়া থাকলো এই কিউআর কোড, এবং আপনারা যদি ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে চান এবং সক্ষম হন, তার জন্য নিচে ইউপিআই নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব দেওয়া থাকলো। যদি আপনারা সমর্থন করেন, আপনারা জানেন আমাদের কাজ যেটা আমরা করি সেটা আপনাদের সমর্থনেই চলে এবং তার গুরুত্ব কতটা। ফিরে আসি মূল কথায়। ঘটনাটা ঘটে 1949 সালে এপ্রিল মাসে। উপলক্ষ মুজফ্ফরনগরে বিহার প্রভিন্সিয়াল কংগ্রেস কমিটির মিটিং। ক্ষমা করবেন, মুজফ্ফরনগর নয়, মুজফ্ফরপুর। বিশাল করে মিটিং হচ্ছে সেখানে। সেই মিটিং উপলক্ষে ঠিক করা হয় যে ক্ষুদিরাম বসুর স্মৃতিতে একটা মেমোরিয়াল তৈরি করা হবে এবং ওই কনফারেন্সের আগেই তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। কংগ্রেস কর্মীরা যান জওহরলাল নেহরুর কাছে এবং অনুরোধ করেন যে তিনি যেন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জওহরলাল নেহরু প্রথমে রাজি হন, কিন্তু কয়েকদিনের মধ্যেই তিনি একদম ইউটার্ন নিয়ে নেন। তিনি জানিয়ে দেন যে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন না। স্থানীয় কংগ্রেস কর্মীরা যেন অন্য কোনো নেতাকে দিয়ে সেই কাজটা করেন। এই ঘটনাটা পশ্চিমবঙ্গে প্রায় সব সংবাদপত্রেই রিপোর্টেড হয়। আপনাদের স্ক্রিনে যেটা দেখাচ্ছি সেটা অমৃতবাজার পত্রিকার রিপোর্ট। অমৃতবাজার ঘটনাটা রিপোর্ট করে বটে, কিন্তু নেহরু যে কেন রাজি হননি ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য, সেই কারণটা কিন্তু অমৃতবাজারের প্রতিবেদনে পাওয়া যায় না। কারণটা জানতে পারি তখনকার অন্য দুটো খবরের কাগজ থেকে। একটা হচ্ছে হিন্দুস্তান স্ট্যান্ডার্ড। হিন্দুস্তান স্ট্যান্ডার্ড পরিষ্কার করে জানায় যে পণ্ডিত নেহরু কেন ওটা করতে রাজি হননি, এবং তার সঙ্গে অমৃতবাজারের যে সিস্টার কনসার্ন, যেটা একই সঙ্গে ছাপা হতো, যুগান্তর পত্রিকা বাংলায়, অমৃতবাজার ইংরেজিতে এবং যুগান্তর বাংলায়। যুগান্তরে কিন্তু খুব বড় করে এটা নিয়ে সমালোচনা করা হয়, যেটা ওই সময় খুব একটা স্বাভাবিক ব্যাপার ছিল না, কারণ অমৃতবাজার এবং যুগান্তর দুটো খবরের কাগজই প্রচণ্ডভাবে গান্ধী ভক্ত এবং নেহরু ভক্ত, এবং সেখানে নেহরুর সমালোচনা প্রায় হতো না বললেই চলে। এই জায়গায় এসে কিন্তু যুগান্তর পণ্ডিত নেহরুর কঠোর সমালোচনা করে। প্রথমে কারণটা জানে। কারণটা কি? কেন পণ্ডিত নেহরু ভিত্তিপ্রস্তর স্থাপন করতে প্রথমে রাজি হয়েও পরবর্তীকালে নিজের মত পরিবর্তন করেন? যুগান্তর তার সম্পাদকীয় কলমে লেখে, মুজফ্ফরপুরে যেখানে কিংসফোর্ডের উদ্দেশ্যে বোমা নিক্ষেপ করিতে গিয়া
ক্ষুদিরাম ভ্রমবশে এক ইংরেজ মহিলা ও তাহার কন্যাকে হত্যা করেন এবং তাহার দণ্ডস্বরূপ ফাঁসির মঞ্চে প্রাণ বিসর্জন দিয়া জাতির অন্তরে চিরস্মরণীয় হন, সেখানে মুজফ্ফরপুরবাসীরা ক্ষুদিরামের একটি স্মৃতিস্তম্ভ স্থাপনের আয়োজন করিয়াছেন। বিহার সরকারও এই স্থানটি স্মৃতিরক্ষা কমিটিকে এই উদ্দেশ্যে ব্যবহার করিবার জন্য দান করিয়াছেন। ইহা সত্যিই আনন্দের বিষয়, কিন্তু এই আনন্দের উপরই একটি বেদনার ছায়াপাত হইয়াছে, যাহার আলোচনা আমরা না করিতে হইলেই সুখী হইতাম। ঠিক হইয়াছিল এই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করিবেন ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু। পণ্ডিতজি নিজেই এই প্রস্তাবে সম্মত হইয়াছিলেন। তিনি স্মৃতিরক্ষা কমিটিকে জানাইয়াছিলেন যে আসন্ন রাজনৈতিক সম্মেলনে যোগদানের জন্য তিনি বিহার যাইবেন, সেই সময় এই অনুষ্ঠানেও পৌরোহিত্য করিবেন। দুঃখের বিষয়, পণ্ডিতজি তাহার সিদ্ধান্ত পরিবর্তন করিয়াছেন। তিনি জানাইয়াছেন যে তাহার রাজনৈতিক আদর্শ সম্পূর্ণ স্বতন্ত্র। এই অবস্থায় ক্ষুদিরাম স্মৃতিরক্ষামূলক অনুষ্ঠানে পৌরোহিত্য করা তাহার পক্ষে অসম্ভব। উদ্যোক্তাবৃন্দ পণ্ডিত নেহরুর এই পরিবর্তিত সিদ্ধান্তে মর্মাহত হন। তাহারা পুনরপি তাহার নিকট আবেদন করেন, কিন্তু প্রধানমন্ত্রী পূর্ব বক্তব্যেরই পুনরুক্তি করেন। তিনি জানান যে অন্য কাহাকেও যেন এই জন্য আমন্ত্রণ করা হয়। নীতিগত কারণেই তিনি এই আমন্ত্রণ লইতে অক্ষম। অর্থাৎ পণ্ডিত নেহরু বলেন যে তিনি যেহেতু গান্ধীবাদী অহিংসায় বিশ্বাসী, তিনি ক্ষুদিরামের স্মৃতিফলকের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবেন না, বা করতে রাজি নন, বা করতে ইচ্ছুক নন। যুগান্তর এই সিদ্ধান্তের প্রচণ্ড সমালোচনা করে। যুগান্তর পত্রিকা তার সমালোচনায় মনে করিয়ে দেয় গোপীনাথ সাহার কথা, যিনিও একইভাবে একজনকে মারতে গিয়ে ভুলক্রমে অন্য একজনকে মারেন, কিন্তু তবু তার ফাঁসি হয়। এবং ফাঁসি হওয়ার পরে গান্ধীজি তার প্রশংসা কিন্তু করেননি, সমালোচনাই করেছিলেন। তা সত্ত্বেও দেশবন্ধু চিত্তরঞ্জন কিন্তু কংগ্রেসের সভায় দাঁড়িয়ে গোপীনাথ সাহার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের যে প্রস্তাব, সেটা পাশ করাতে সক্ষম হন। যুগান্তর এরপরে প্রশ্ন তোলেন যে পণ্ডিতজি যদি সত্যি অহিংসাবাদের এত বড় পূজারী হন, তাহলে তিনি কেমন করে কালো গাউন পরে লালকেল্লায় আইএনএ সৈনিকদের বিচারের সময় উকিল সেজে ওকালতি করতে গিয়েছিলেন? প্রশ্নটা যথাযথ। অবশ্য সে সময় এই প্রশ্নের উত্তর জানা থাকলেও কারোর পক্ষে সেটা সংবাদপত্রে লেখা সম্ভব ছিল না। দেশের প্রধানমন্ত্রী এবং একজন গান্ধীবাদী নেতার এই মানসিকতা যে লজ্জাজনক, তা বললে খুব কমই বলা হয়। এবং বোঝা যায় পরিষ্কার যে কোন মানসিকতা থেকে শুধু গান্ধীবাদের জয় জয়কার করা হয়েছে সব রকমের সরকারি ইতিহাসে। এই গল্পটা শুনে হয়তো আজকে আপনাদের রাগ হতে পারে পণ্ডিত নেহরুর ওপরে, কংগ্রেসের ওপরে, এবং কংগ্রেস যেভাবে ইতিহাসকে বিকৃত করে পড়িয়েছে, প্রজন্মের পর প্রজন্ম ছেলে মেয়েদের তাদের ব্রেন ওয়াশ করেছে, সেটার উপর রাগ হতে পারে। অনেকে আবার বলবেন যে এটা বাঙালিদের ছোট করে দেখানোর একটা খেলা, চক্রান্ত। কিন্তু শুধু কি গান্ধীবাদী কংগ্রেস এবং সেখানে পণ্ডিত নেহরুর মতো নেতাদের দোষ দেওয়া যায়? আমরা বাঙালিরা কি সম্পূর্ণ নির্দোষ? আমরা কি শহীদ ক্ষুদিরামকে সঠিক সম্মান দিতে পেরেছি, তার প্রতি শ্রদ্ধা জানাতে পেরেছি, তাকে মনে রেখেছি? আমি জানি না আপনারা কতজন এটা দেখেছেন, কিন্তু আমি আপনাদের একটা ক্লিপিং দেখাতে যাচ্ছি, যেখানে পশ্চিমবাংলার দুজন সর্বোচ্চ স্তরের বুদ্ধিজীবী, যারা তাদের নিজস্ব কাজের জন্য বিখ্যাত, শুধু বিখ্যাতই নয়, তারা সর্বজন শ্রদ্ধেয়, এবং তাদের নিয়ে বলা ও লেখা কথার কোনো শেষ এখনও অবধি হয়নি। অনুষ্ঠানটা ছিল তখনকার দিনে স্টার টিভির একটা শো, যেটা পরিচালনা করতেন ঋতুপর্ণ ঘোষ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋতুপর্ণ ঘোষের সঙ্গে সুনীল গঙ্গোপাধ্যায়। আমি কোনো মন্তব্য করব না এখনই, আগে আপনাদের এই ক্লিপিংটা দেখাই, তারপর আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিন যে শুধু অন্যের ওপর দোষ চাপিয়ে দিয়ে কি আমরা পার পেয়ে যাব, নাকি দোষটা আমাদের নিজেরও। ক্ষুদিরামকে যে পাঠানো হয় পিস্তল দিয়ে, যাও সাহেব মেরে এসো, তার অন্যতম কারণ হচ্ছে এর মা বাবা নেই, বুঝেছো? একে কেউ আটকাবে না, এর ছেলেটার মা বাবা নেই, গেল ঠিক আছে, ধরা পড়লো যে মরলো তো মরলো, যা, বুঝেছো? নেতারা যে পাঠিয়েছিল একটা ম্যানিপুলেশন তার পেছনে ছিল, ওই একটা অনাথ বালককে গ্লোরিফাই করার জন্য, যে আরে দেখো সাহেবকে অনাথকে ফাঁসি দিচ্ছে টিচ্ছে, এই সব আর কি, মানে একটু সেন্টিমেন্টালাইজ করবার একটা। আজকের মতো এইটুকুই। খুব শিগগিরই ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ। জয় হিন্দ।